তো তাহলে ওই মনে রাখা না, মানে আপাতত যাতে একটুখানি চায় দেখতে তাদের কাজটা হোক। না, কাজের থেকে বড় কথা এমনি মানুষ হিসেবে মনে রাখলে বেটার। গুড। মানে হ্যাঁ, দেখলে হেসে কথা বলতো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব মানুষেরই তো রোজগারের প্রয়োজন হয়, একদম। হ্যাঁ হবেই। খুব স্বাভাবিক। আমরা একটা পয়সা পাই একটা খুব যদি ব্যক্তিগত প্রশ্ন করি, মাইন্ড করবি? না। কোনো দুঃখ আছে বা কোনো আক্ষেপ আছে বলে কি আজকের সমজিতা মঞ্চতে ফিরতে এক্ষুনি চাইছে না? হ্যাঁ, সেটা আছে, সেটা আছে, কোথাও দাঁড়িয়ে তো সেটা আছে বটেই। এই অস্বস্তিটা আমারও হয়েছে যখন প্রথম টেলিভিশনে কাজ করতে এলাম। কারণ থিয়েটার যখন করেছি তখন বাবা শিখিয়েছিল যে শো শুরুর আগে, মানে প্রথমে হচ্ছে মেকআপ করার আগে মেকআপ আর্টিস্টকে প্রণাম করতে হয়। তো হাবিবজি যখনই কলকাতায় আসতেন তখনই আমাদের বাড়িতে একটা ফোন আসতো, বাচ্চিকো ভেজ দো। তো আমি যেতাম এবং চরণদাস চোরের শো করতাম। মানে অনেক কটা করেছিস অনেক কটা, প্রায় 18-19টা আমি চরণদাস চোরের শো করেছি। কলকাতার বাইরেও বোধহয় করেছিস। কলকাতার তুই। বাইরেও করেছি। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আজকের এপিসোড অফ হ্যালো অঞ্জন। আজকে আমাদের যে অতিথি, আমার ছোট বোন সমজিতা। কোনো ইন্ট্রোডাকশন লাগে না, আমরা সবাই জানি, ওকে সবসময় দেখি। অসম্ভব ভালো গুণী অভিনেত্রী। ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছিস? ভালো। কি করছিস এখন বল, নতুন কাজ? নতুন কাজ তো নয়, আমার এই কিছুদিন আগে জাস্ট অনুরাগের ছোঁয়া শেষ হলো। এবার আমাদের তো এই একটা কাজ শেষ হওয়া আর একটা কাজ শুরু হওয়ার মধ্যে একটা সময় থাকে, সেই সময়টা কতদিন কেউ জানে না। কেউ জানি না। সেটা কেউ জানে না। তো আমি ওই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি যে সময়টাতে আমি ফ্রি, কাজ খুঁজছি। সেটাকে যদি কাজ বলো তাহলে কাজ খোঁজা, সেটা তো আমাদের বিশাল বড় কাজ। অ্যাবসলিউটলি সেটাও একটা কাজ। তো সেই কাজটা খুঁজছি, আদারওয়াইজ আমি এখন ফ্রি। না, ফ্রি বলিস না। আমরা এই দুটো কাজের মাঝখানে আমাদের যেটা হয়, আমাদের সবারই হয় যারা আমরা এটাই করি, যেটা আমাদের যেটা পেশা, আমাদের যেটা দিয়ে আমাদের উপার্জন হয়, আমাদের সংসার চলে, দেখবি কত ফোন কল পাই, দাদা অমুক ডেটস আছে তো, ফ্রি আছো তো, অমুক হলো তো। না গো, এটা হলো, এটা ঠিক হলো না, জানো তো। পরেরটাতে জানাবো। পরেরটাতে দেখছি এটা হয় না। আরেকটা যেটা হয়, এই ফ্রি টাইমটাতে তোমার কাছে ফোন আসবে, তারপর কাজটা হলো না, কিন্তু যখন তুমি প্রচুর কাজ করছো তখন উল্টে এত বেশি ফোন আসে যখন তুমি কাজটা করতে পারো, ছাড়তে হয়। হ্যাঁ, এটাও হয়, এটাও হয়। আচ্ছা সমজিতা, এই অভিনয় শুরু করলি কোন বয়স থেকে? তার হিসেবটা করি। কারণ তুই অনেক ছোটবেলা থেকে কাজ শুরু করেছিস। অনেক ছোটবেলা থেকে আমি শুরু করেছি 91-92, মূলত থিয়েটার থেকে। আমার প্রথম অভিনয় স্কুল, যেটা সবার হয়, তারপর ক্লাসিক চন্দননগর, সেখানে আমার বাবা থিয়েটার করতেন এবং সেখানে একটি নাটক হচ্ছিল আলো। ডিরেক্টর ছিলেন সুচারু দাস, তিনি আমার শিক্ষা গুরু। তো সেখানে একটি মেয়ের চরিত্র এবং সেখানে আমি প্রথম অভিনয় করি আলো নাটকে। সেইটা দিয়েই শুরু হয়, 92 সাল, সেটা দিয়েই শুরু হয়। তারপর আমি ক্লাসিক চন্দননগরে থিয়েটার করতে থাকি। হ্যাঁ, দীর্ঘদিন ওখানে করি। তারপর আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপর আমি চলে আসি নান্দিকারে। বাবা আমাকে হাতে করে নান্দিকার ওয়ার্কশপে, তখন গৌতম হালদার ছিলেন, দেবশঙ্কর হালদার, সবাই সাথী দিয়েছিলেন। তো তখন ওদের রিহার্সাল হতো শ্যামপুকুর থানা নর্থে। তো সেখানে হতো, সেখানে আমি ওয়ার্কশপ করি এবং নান্দিকারে আমি প্রায় 1.5-2 বছর মতন ছিলাম। তারপর রঙ্গকর্মী, তারপর দ্বিজেন্দা। এর মধ্যে আমি যখন নান্দিকার জয়েন করিনি, তার আগে আমি হাবিব তানবীরের সাথে কাজ করেছিলি। হাবিব তানবীরের সাথে কাজ করেছি, কারণ আমাদের বাবাদের যে নাট্যদল ক্লাসিক চন্দননগর, ওদের ইয়ে হয়েছিল তোমার ফেস্টিভ্যালে চরণদাস চোর এসেছিল। তো সবাই আলাপ করছে, আমি তখন জানি না হাবিব তানবীর কে, আমি তখন এতটাই ছোট, তা আমি গুড়গুড় করছি এরকম।
তো তখন হাবিবজি বললেন যে ये थिएटर करेगी हमारे साथ হ্যাঁ 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 কে কি জানি না। তো আমি উইদাউট এনি রিহার্সাল চরণদাস চড়ে সেই দিন স্টেজে নামি। ওরা আমাকে কিভাবে কি করেছিল আমি জানি না। তো সেটা করি, তার পরের দিন রিহার্সাল হয় এবং আমি বোধহয় 17 থেকে 18টা চরণদাস চড়ের শো করেছি। তো হাবিবজি যখনই কলকাতায় আসতেন তখনই আমাদের বাড়িতে একটা ফোন আসতো, বাচ্চিকো ভেজ দো। তো আমি যেতাম এবং চরণদাস চোরের শো করতাম। মানে অনেক কটা করেছিস অনেক কটা, প্রায় 18-19টা আমি চরণদাস চোরের শো করেছি। কলকাতার বাইরেও বোধহয় করেছিস কলকাতার তুই। বাইরেও করেছি, হ্যাঁ। কলকাতাতেও করেছি, ইভেন নান্দিকার তখন আমি নান্দিকারে নান্দিকারে ফেস্টিভ্যালে তোরা চরণদাস চোর করেছিস। হ্যাঁ মানে আমি জানি। তখন আমি নান্দিকারে আমি তখন পারফর্ম করছি তোমার। তুই নান্দিকারে কোন কোনটা করেছিস? আমি করেছি ফুটবল করেছি। তখন আমি যখন নান্দিকার তখন ফুটবল মানে হিন্দিতে আবার হবে আর কি, তখন আমি করেছি। তারপরে সজনবাদিয়ার ঘাট যখন হচ্ছে তখন আমি নান্দিকার ছেড়ে দিই। তো আমাকে হাবিবজি বলেছেন যে তুমি আজকে শো করো। তো আমি বলেছি যে আমাকে তো পারমিশন নিতে হবে স্যারের থেকে, মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে। বলছে আচ্ছা ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি। তো উনি স্যারকে বলেছেন যে সঞ্জিতা হামারে সাথ পারফর্ম করেগি। তো উনি ভাবছেন কি হলো ব্যাপারটা। হ্যাঁ। মানে হাবিবজি এসছেন সেখানে সঞ্জিতা, মানে আমি তো নান্দিকারে নিউ কামার তখন, বলছে ও তো আমাদের সাথে শো করে। তারপর আমি আবার শো করলাম সেখানে, মানে এরকম প্রচুর শোজ আমি করেছি। পরবর্তীকালে যখন হাবিবজি মারা গেছেন, পরে যখন মনিকা আন্টি এসছেন, মনিকা আন্টিও বাবাকে বলেছেন যে বাচ্চিকো ভেজ দো। মানে এটা না কানে বাজে, বাচ্চিকো ভেজ দো। এটা তোর এটা অনেক বড় একটা পাওয়া, মানে বিরাট। হাবিব স্যারের সঙ্গে কাজ করা, ওনার সঙ্গে শেখা, মানে ওনার সঙ্গে পুরোটাই তো শেখা, মানে প্রত্যেক কটা জিনিস শেখা, মানে ইভেন রুদ্র স্যারের ক্ষেত্রেও তাই। কি হয়েছে বলতো, হাবিবজির সাথে যখন কাজ করেছি তখন না বুঝিনি। তোর বয়সটা তখন অনেক ছোট। ভীষণ ছোট তখন আমি। আমার মনে হয় আমার যতদূর মনে হয় তখন বোধহয় তুই 5-6ও নয়, 3-4 বা না 5-6 এরকম না নাকি না 7-8 7 হোয়াটএভার। হ্যাঁ, এখন মানে 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 তখন তখন যদি বোধটা, না 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 তখন হাবিব তানভীর মানে কি, কে হাবিব জি, না কি চরণদাস চোর প্রোডাকশন কি তো মানে বুঝিনি কোন আমি। লেভেলের প্রোডাকশন হ্যাঁ মানে একটা। হ্যাঁ, এবং আমি চরণদাস চোর দেখার আগে চরণদাস চোরে পারফর্ম করেছি। আমি তো চরণদাস চোর তার আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ নাচিলি, তুই তো অনেক ছোট। ছোট দেখিনি, ওটা প্রথমবার এলো তো চন্দননগরে, হ্যাঁ, সেটা ক্লাসিক চন্দননগরে আনলো তুই না দেখে না দেখে। এবং ওদের যে টিম, সেটা এত, ওই টিমটা মানে মানে আমি এখন আমার গায়ে কাঁটা না দিচ্ছে। না আমি বুঝতে পারছি, আমি তো হাতটা ধরি রে বাবু, মানে জয়গুরু। তো ওরা আমাকে নিয়ে সাজিয়ে দিল, এই করলো। আরেকটা ইন্টারেস্টিং কথা এখানে তোমাকে বলি, সেটা হচ্ছে চরণদাস চোরে তখন চরণদাস করতো দীপক, দীপক করতো, দীপকের বউ হচ্ছে পুনম, আর ওদের একটি মেয়ে একটি ছেলে, মেয়েটির নাম আমি ভুলে গেছি। তো সবাই আমাকে নিয়ে একটু, যেহেতু আমি পারফর্ম করব ন্যাচারালি একটু গার্ড দিয়ে দিয়ে কিভাবে কি করব এটা করছে। তো বাচ্চাটি বলছে গ্রুপ মে লড়কি কম পড়ি হে ক্যা, মানে ও আমাকে হ্যাঁ, মানে বাহার সে কিউঁ লাই হ্যায়। তো এটা মজার অভিজ্ঞতা আর কি। আচ্ছা, নিশ্চয়ই এটা এটা জিজ্ঞেস করার কোনো দরকার নেই, যদিও কিন্তু কিছু লোক জিজ্ঞেস করেছে, মানে তার মানে চরণ দাস চোর বল বা ওদিকে ফুটবল বল, এগুলো তো তোর নিশ্চয়ই মনে দাগ কেটে যাওয়া এক একখানা। দাগ কেটে যাওয়া মানে কি বলতো, আমি যে খুব ইম্পর্টেন্ট একটা রোল চরিত্র করেছি সেটা না, কিন্তু ওই কাদের প্রোডাকশনটাতে হ্যাঁ। থাকা, মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এত মানে ফুটবল যখন করেছি তখন ধরো গৌতম দা রয়েছেন, স্বাতীদি রয়েছেন, রুদ্রবাবু তখন ভীষণভাবে অ্যাক্টিভ, দেবুদা মানে দেবশঙ্কর হালদার। আমিও দেবুদাই হ্যাঁ, বলি। হ্যাঁ, তো এত বেশি অ্যাক্টিভ, এত সুন্দর, এত কিছু শিখেছি একটা প্রোডাকশন থেকে। পরবর্তীকালে যখন ইয়েতে এসছি, রঙ্গকর্মীতে এসছি উষাদির কাছে, হ্যাঁ, কিন্তু মানে সবকটাই না বলবো, আলাদা 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 পাওয়া। হ্যাঁ আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ, পাওয়া। উষাদির কাছে পাওয়া মানে কম হ্যাঁ পাওয়া, আলাদা বাবা। আলাদা পাওয়া আর কি। উষাদির কাছে আমি কাশিনামাতে আসি, কাশিনামাতে আমি একটা খুব ইম্পর্টেন্ট বার্কি, উষাদির বড় মেয়ের চরিত্রটা করতাম, খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। ওই যে সকাল থেকে রাত অবধি রিহার্সাল, ওইটা মানে এত কিছু, এত, আর সব থেকে বড় কথা যেটা, সেটা নান্দিকা, সেটা রঙ্গকর্মী, সেটা
তোমার হাবিবজি সব জায়গাতেই অসম্ভব ডিসিপ্লিন, হুম। এইটা ভীষণভাবে শেখার। একটা দীর্ঘদিন থিয়েটারের ডিসিপ্লিনের পরে এসে অভিনয় করছি, চেষ্টা করছি। আমার মনে হয় আমাদের মানসিকতার, আমাদের অভিনয় করার দর্শন বা মনন বা চিন্তনের কোথাও একটা ফারাক থেকে যায়। বিরাট। কারণ আমরা যে ডিসিপ্লিনটা থেকে এসেছি না, তারপর যদি ডিসিপ্লিনটা না পাই, হ্যাঁ, কিরকম একটা আমার তো অস্বস্তি হয়। এই অস্বস্তিটা আমারও হয়েছে যখন প্রথম টেলিভিশনে কাজ করতে এলাম। কারণ থিয়েটার যখন করেছি তখন বাবা শিখিয়েছিল যে শো শুরুর আগে, মানে প্রথমে হচ্ছে মেকআপ করার আগে মেকআপ আর্টিস্টকে প্রণাম করতে হয়, যিনি তোমার মেকআপটি করবেন। তো আর শো শুরুর আগে স্টেজকে প্রণাম এবং ডিরেক্টরকে প্রণাম, প্রণাম, সিনিয়র যদি কেউ থাকে তাকে তাদেরকেও প্রণাম। প্রণাম। হ্যাঁ, এই শিক্ষায় এসেছি। আমি যখন এখানে মেকআপ করতে বসবো তার আগে আমি মেকআপ আর্টিস্টকে প্রণাম করতাম এবং পায়ে হাত দিয়ে। হুম, সে তো অবাক। হ্যাঁ, সে তো মানে এটা কি হলো। তারপর আস্তে আস্তে আমি যেটা করি এখন, মেকআপের মেকআপ টেবিলটাকে প্রণাম একদম করি এবং একদম যিনি মেকআপ করবেন তার হাতে হাতটা নিয়ে, হ্যাঁ হাতটা হ্যাঁ প্রণাম হ্যাঁ। করি। এইটাতে এসে আর ঠেকেছি। আমরা ফ্লোরে ঢোকার আগে ফ্লোরটাকে একটা এটা হয়। আর ডিরেক্টরকে গুড মর্নিং বলাটাই বোধহয় এখন প্রণামের প্রণামের পর্যায়ে চলে পৌঁছায়, গেছে। একদম। কিন্তু স্টেজ তো করি না বহু বছর থিয়েটার করি না, কিন্তু থিয়েটার দেখতে যাই। তখন স্টেজে উঠলে স্টেজটাকে এখনো হ্যাঁ, পা প্রণাম তো দেওয়ার করি, আগে হ্যাঁ। প্রণাম করি, মানে কিন্তু কাটটা শুরু হওয়ার আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই Absolutely. সিঁড়িটাতে উঠবো Yes. একটা আর কি, এইটা এখনো আছে। কিন্তু ওই যে ডিসিপ্লিন একটা, মানে ধরো আমি যখন রঙ্গকর্মীদের থিয়েটার করেছি, আমরা জানতাম যে মেকআপ ওয়ান্স শুরু হয়ে গেল, মানে শো শুরু হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টার আগে থেকে মেকআপ রুম মাস্ট বি পিন ড্রপ সাইলেন্স। এইটা শিখেছি। আমি এইটা বুঝতে তো পারছি আর তুই কোথায় আমি- যাচ্ছিস। এইটা তো আর আমি মেকআপ রুমে পাই না। মানে এইটা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু তাও কিন্তু তুই বল, যখন আমাদের ওই চব্য করে করে এক একখানা পেজ আসে, আর সেটা যদি মানে ছপ করে একসঙ্গে একটা 8 বা 10 পেজ এলো, হ্যাঁ যেখানে হয়তো 4 পেজ আমাদের, হ্যাঁ মানে আমার, হ্যাঁ হ্যাঁ, বা আমার মানে বলতে হচ্ছে হ্যাঁ, আমার, আমাকে বলতে হবে আর আমাকে কি। বলতে হবে, মানে তার মধ্যে খিচ 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 হ্যাঁ, খিচ, হ্যাঁ, টানা হ্যাঁ। নয়, টানা হলে তবু একটা বাঁচোয়া আছে, নিজের হ্যাঁ। মতো করে গুছিয়ে বলে দিলাম। হ্যাঁ। সেখানে সবাই না ওই জন্য কি হয়, আমার প্রথম দিকে ভয়ঙ্কর অসুবিধা হতো। আমারও হয়েছে। মানে মেকআপ রুমে কেন গান বাজবে, এবং সেটা খুব, এখন ব্যাপারটাকে অ্যাডজাস্ট হয়ে গেছে, হ্যাঁ। এখন ঠিক আছে, অনেকদিন হলো তো, অনেকদিন আমাদের। হয়ে গেছে, এখন অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। আর একটা যেটা, সেটা হচ্ছে যদি দেখি, আর এখন ওই বলার জায়গাটা এসে গেছে, আস্তে কথা বললারে মুখস্থ করছি, হ্যাঁ, এই বলার জায়গাটা এসে গেছি। হ্যাঁ হ্যাঁ। আর না হলে যে ঠিক আছে তোরা কথা বলছিস, বেরিয়ে আমি গিয়ে- বেরিয়ে বেরিয়ে গিয়ে গিয়ে, কোথাও একটা হ্যাঁ। গিয়ে সেই ইতিহাস পড়া মুখস্থ পরীক্ষার আগে, বা ধর জানি হয়তো দুটো মানে কি বলে, ওই ক্লাসের পরে বোধহয় পরীক্ষা হবে, মাঝে হ্যাঁ পড়ে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, লাস্ট মিনিট সাজেশন minute। যেটা টাক 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 টাক। হ্যাঁ, কিছুদিন আগে আমি ওই আকাশাটে প্রথম কদম ফুল, যেটা খুব বিখ্যাত হ্যাঁ, একটা হ্যাঁ, গান, হ্যাঁ, সেটাতে অভিনয় করছিলাম। সেটাতে হিরোর মা। বিশ্বাস করবে না অঞ্জন দাস, সকালবেলা এসে এরম বাঞ্চ ধরাতো, এরম বাঞ্চ, হ্যাঁ, মানে প্রায় 7-8টা করে সিন, 8টা-9টা এরকম সিন, এবং 4 পাতা 5 পাতা 6 পাতা এক একটা সিন, এবং সেখানে 50% ডায়লগ আমার, আর 50% ডায়লগ হচ্ছে নায়িকার। হয় আমি বকে যাচ্ছি, নয়তো সে বকে যাচ্ছে। বিশ্বাস করো, আমার মনে হয়েছিল যে আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। সকাল থেকে উঠে 8টায় কল টাইম থাকতো, স্ক্রিপ্ট এরম ধরিয়ে দিত, বাঞ্চটা এসে ধরিয়ে দিত, আজকে তোমার দিয়ে দিল, এবার আমি করেছি। এবং তখন ওই আরেকটা যেটা হয় কি বলতো, চরিত্রটাকে তুমি যদি ভালোবাসো না, তখন ওই কনসেন্ট্রেশনটা এসে যায়। তখন কে কথা বলছে কি করছে ওটা হয় না, লাগে না। কারণ আমার তোর মতো একটা অভিজ্ঞতা হচ্ছে কি, আমি যখন ওই অমর সঙ্গী করলাম, আমার আর সৌমপ্তির, আমি ওর বস, ওখানে কাজ করে, আমাদের এক একটা যেদিন শুট থাকতো, আমাদেরই চব্য থাকতো, এরকম গাবদা আসতো, আর বেশ হয়ে যেত। মানে কিন্তু প্রথম দিকে অসুবিধাও হয়েছে, আমার হয়েছে, আমি জানি না তোর হয়েছে কিনা। আমার প্রথম দিকে কিন্তু মাঝে মাঝে একটু
ঝপঝপ করে এত বড় এত না, কি কথাবার্তা। বলতো, একটা চরিত্র তুমি যদি অনেকদিন ধরে করো না, তখন ওটা গ্রিপে এসে যায়। এবার ডে হ্যাঁ। ওয়ানেই যদি ওটা হয়ে যায়, তখন একটু অসুবিধা হয়। আচ্ছা, এবার ধর ছোট পর্দা থেকে যখন এতদিন এতগুলো কাজ করে যাচ্ছিস, কোথাও গিয়ে তো আমরা মঞ্চকে সবাই খুব মিস করি। হুম। এখনো কি সমজিতা মঞ্চের জন্য ওপেন আছে? না, না বোধ হয়, মানে আজ এই মুহূর্তে আমি অঞ্জনদা বলতে পারি, এখন কটা বাজে আমি জানি না, এই মুহূর্তে আমি বলতে পারি যে আমি ওপেন নই। একটা খুব যদি ব্যক্তিগত প্রশ্ন করি, মাইন্ড করবি? না, কোনো দুঃখ আছে বা কোনো আক্ষেপ আছে বলে কি আজকের সমজিতা মঞ্চতে ফিরতে এক্ষুনি চাইছে না? হ্যাঁ সেটা আছে, সেটা আছে, কোথাও দাঁড়িয়ে তো সেটা আছে বটেই, সেটা আছে। হ্যাঁ, সেটা থাকাটা খুব স্বাভাবিক। হয়তো কোথাও আমারও একটা আছে আক্ষেপ। আক্ষেপ বলতে তুমি জিজ্ঞেস করলে বলে বলছি। একটা হচ্ছে, যখন আমি থিয়েটার করেছি, দেখো সব মানুষেরই তো রোজগারের প্রয়োজন হয়, একদম, হ্যাঁ হবেই। খুব স্বাভাবিক। আমরা একটা পয়সা পাইনি না, থিয়েটার থেকে, না, মানে আমি যে থিয়েটারটা নিয়েই থাকবো, আমি অভিনয়টা নিয়েই মানে অভিনয় তো এখনো করছি, আমি বলছি আমি মঞ্চে মঞ্চ। থাকবো, তো আমাকে তো সার্ভাইভ করতে হবে। আমারও কিছু ইচ্ছে আছে, চাওয়া আছে, বা আমাকে অ্যাটলিস্ট, আমি তখন চন্দননগর থেকে আমাকে যাতায়াতটা তো করতে হবে, সেই টাকাটুকু তো আমার লাগবে। বিশ্বাস করো অঞ্জনদা, আমি বলছি, আমি নাম করছি না, না, আমি নাম না করে বলছি, একটি থিয়েটার দল, উম, যদি সেই থিয়েটার দলের বন্ধুবান্ধব এই পডকাস্টটি দেখে তারা বুঝে যাবে, সেই থিয়েটার দলে আমি রেগুলার বেসিসে একটি চরিত্রে অভিনয় করতাম। সেখানে নাটকটি 50 না 25টা শো হয়ে যাওয়ার পর, 25টা, তার আগে কিন্তু 3 মাস ধরে রিহার্সাল হয়েছে, সেটা হুম, ভুলে যাও। হুম, 25টা শো হয়ে যাবার পর, হুম। 26তম শো থেকে যদি কলশো হতো, তাহলে তোমাকে 525 টাকা দেবে, 25 রুপিস। 50টা শো হয়ে যাওয়ার পর 50 টাকা, যদি যদি কলশো হয়, নিজেদের শো হলে নয়। আর 100টা শো হয়ে যাওয়ার পর 100 টাকা, বাবা, এইটা দেওয়া হবে, এইটা। এবং 25 টাকাটা যে তোমাকে সেদিনকে নাও 25 টাকা না, 4টে শো হয়ে গেল, মানে 4টে শো যদি 2 মাস ধরে যত সেই কলশোটা হয়, তাহলে সেটা কিন্তু রিনাউন্ড একটা কলকাতার থিয়েটার দল, কোনো ছোটোখাটো দল নয়। আমি হয়তো 50 টাকা কি 100 টাকা পাচ্ছি, তাতে আমার কি হবে? এবং আরেকটা বলি, সেই দলের সাথেই আমি যাচ্ছি তোমার এনএসডি থিয়েটার ফেস্টিভ্যালে। তো সে এনএসডিতে তখন আমার একজন পরিচিত মানুষ ছিলেন, তো আমি তার সাথে দেখা করতে গেছি, গিয়ে বলছি কেমন আছেন। আর প্রচণ্ড গরম, মার্চ এপ্রিলের গরমে থিয়েটার ফেস্টিভ্যালটা হতো তখন, এখনও বোধহয় তাই হয়। বলছে তোমাদের দেখে খুব ক্লান্ত লাগছে, উনি হুম, বলেছেন। হ্যাঁ, ট্রেনে এসছি, নন এসি। কেন নন এসি কেন? আমি বলছি যে আমরা তো নন এসিতেই যাতায়াত করি। হুম। হুম। বলছে কিন্তু তোমাদের তো এসি 3 টায়ারের টিকিট তোমাদের জন্য দেওয়া হয়, অ্যালট করা আছে। ও আচ্ছা, ফাইন। তো এইগুলো না দেখেছি, মানে এগুলো পেয়েছি আর কি। এখন কি হয় থিয়েটারে আমি জানি না, আমি সত্যিই জানি না, কিন্তু এই নোংরামিটা আমি, মানে এছাড়াও আরো অনেক কিছু যেটা আর আমি কত বছর ধরে তুই নেই এখন থিয়েটারের সাথে? কত বছর বহু হলো? বছর, আমি তাও বোধহয় লাস্ট 2005-5-এ থিয়েটার করেছি, দীর্ঘদিন। 5-7 এরকম আমি লাস্ট। 22-এর শেষ থেকে। না তুমি তো তাহলে রিসেন্টলি আর Recent। কি। তো সেই জন্য মানে তারপর না আর আর মানে আরো আরো অনেক ঘটনা, যেটা বলতে গেলে অনেকটা সময়, অনেক কিছু, তো সেই জন্য আর মানে, এবার না, ধরো না, ঠিক, ঠিক। খুব লোভনীয়, মানে লোভনীয় একটা কোনো কিছু একটা হলো, ব্যাপারটা কিছু একটা মানে মিরাকেলের মতো একটা কিছু হলো, তাহলে জানি না। কিন্তু ইনিশিয়ালি, এই মুহূর্তে বললাম না কটা বাজে জানি না, তো ইচ্ছে নেই আর কি। আচ্ছা, আহ, খুব দাগ কেটে যাওয়া যদি আমি বলি, কোনো কি কি চরিত্র সমজিতার জীবনে?
টেলিভিশনে তো টেলিভিশনে, মানে যে কোনো বড় বড় পর্দা, ছোট টেলিভিশনেই পর্দা সব? ভালো না, বড় পর্দায় তো আমি সেইভাবে কাজ পাইনি, করিনি বলাটা খুব ভুল হ্যাঁ, মানে হবে। অদ্ভুত। আমি এটা এখনো অব্দি অদ্ভুতভাবে ভাবি, কারণ আমি নিজে আমি কোনোদিনই মনে করি না যে আমি কিছুই পারি না। তোদের মতো তো পারি না, শিখছি এখনো, তোদের কাছে অনেক কিছু শেখা বাকি আছে। তো না, আমি বড় পর্দায় কাজের সুযোগ পাইনি, আমার এতগুলো হয়ে হয়তো আমার যাওয়ার পিআর পরেও, খুব খারাপ বড় না পর্দায়। আমার কিন্তু পিআর করতে হয়নি, বা জানি না কেন। অনেক কটা ছবি, 19টা বাংলা ছবি হয়ে গেল। বাহ! যাই হোক, আমি নিজেরটা বলতে চাই না এটা। তোর দাগ কেটে যাওয়া কি কি চরিত্র? আমি না টেলিভিশনে খুব সত্যি কথা বলছি, আমি খুব ভ্যারাইটি অফ ক্যারেক্টার্স পেয়েছি। ধরো সুবর্ণলতায় সুবালা, হ্যাঁ, মানে টিল ডেট মানুষ এখনো সুবর্ণলতা সুবালা মনে রেখেছেন। বই গেলতে চম্পা পেয়েছি, হ্যাঁ, তারপরে সীমারেখাতে অকিলা বলে, অখিলা। অখিলা অখিলা, হ্যাঁ। কিন্তু বলতাম অকিলা আর কি, ও অকিলা। তো এই ক্যারেক্টারটা পেয়েছি। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, মানে আমি যেমন কমেডি পেয়েছি, সিরিয় কমেডি পেয়েছি, নেগেটিভ নেগেটিভ পেয়েছি, পেয়েছিস। পজিটিভ পেয়েছি। মানে সুবালা তো অসম্ভব পজিটিভ একটা চরিত্র, মানে একদম মাটি থেকে উঠে আসা একটা চরিত্র। সেরকম একটা চরিত্র যেমন পেয়েছি, আবার প্রচণ্ড ঝগড়ুটে ঠিক নয়, হ্যাঁ ঝগড়ুটেই অখিলা, সেটা পেয়েছি। মানে লোভী, মেয়েকে বিক্রি করে দিচ্ছে সেরকম একটা চরিত্র পেয়ে, মানে দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে সে আবার এই কিছুদিন আগে যেটা বললাম প্রথম কদম ফুলে, সেটা পেয়েছি। মানে আমি কিন্তু টেলিভিশনে সত্যি সত্যি বিভিন্ন রকমের চরিত্র পেয়েছি, মানে এইটাতে আমি ব্লেসড, আমি সত্যিই পেয়েছি। কেউ কেউ হ্যাঁ, তুই বলে কিন্তু টাইপ কাস্টেড হোসনি। কে জানে, সেটা না না বলতে না পারবো না না। না না, আমরা জানি। মানে তুই কাজের লোক থেকে নিয়ে আরম্ভ করে বিভিন্ন রকম কিন্তু করেছিস। কিন্তু কাজের লোকের জার্নিটা আমাকে একটা সময় ভাঙতে হয়েছে। হ্যাঁ, মানে আমি ধরো যখন ইয়ে করলাম, তোমার কি যেন বই গেল করলাম, তারপরে আমি ভূতু করলাম। ভূতুতেও জিলিপি ক্যারেক্টার, সেটাও কাজের লোক। কাজের লোক। এবং দুটো ক্যারেক্টারই ওয়াজ এ বিগ সুপারহিট, সুপার সুপারহিট সুপার ক্যারেক্টার। ডুপার মানে হিট। আমাদের পাড়াতে শীতলা পুজো হয় আর কি, মানে চন্দননগরে। হুম হুম। হঠাৎ করে আমি মেলাতে ঘুরছি, মেলাতে ঘুরতে তো ভালো লাগে, মেলাতে ঘুরছি, হঠাৎ দেখি পোস্টার, সেখানে আমার জিলিপির ছবি আর কি। মানে দ্যাট, কি সুইট। হ্যাঁ মানে সেইটা রয়েছে, আমি আবার কিনলাম সেটা। তো কিন্তু তারপর আমার কাছে যেটা আসতে থাকলো পরপর 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 পরপর, ওই রকম আমরা জিলিপির মতো চাইছি, আমরা ভূত ওই চম্পার মতো। কারণ চম্পা বা জিলিপি ওই একবারই হয়, আর হয় না। তো আমি অনেকগুলো প্রজেক্ট তারপর ছেড়েছি, যে আমি কাজের লোক করব না, আমি করব না এটা। তারপর আস্তে 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 আবার ভ্যারাইটিটা শুরু ভ্যারাইটি হলো, হ্যাঁ হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, সেটা হয়েছে। আবার তারপর যেটা শুরু হলো সেটা হচ্ছে মেয়ের মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুই অনেক কটাতে অনেক কটাতে অনেক, অনেক এখন আবার কটাতে। ওইটা বলতে শুরু, না মেয়ের মা আমি একটু, না আমি একটু ছেলের বাড়ির কোনো চরিত্র, একটু ডেটস ফেটসেরও তো ব্যাপার। কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট, এরকম সুন্দরী কাজের লোক, বাবা, বাড়ির পুরুষ মানুষদের চাপ আছে জীবনে। আচ্ছা, দর্শক কতটা জানে জানি না, হয়তো নিশ্চয়ই জানেন, কারণ আমাদের সঞ্জিতা সাংঘাতিক ভালো কিন্তু একজন রাঁধুনি। আম, যেমন খাওয়াতে ভালোবাসিস, খেতেও ভালোবাসিস, খেতে ভীষণ, জানি, তাই চেহারা জন্যই বলছি। দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমাকে খালি খাওয়ায়নি এখন অব্দি, জানেন তো, আমি খালি রান্নাই দেখে গেছি। যাই হোক, সেটা আলাদা কথা, সেটা পরে হবে। রান্নাটা শুরু করলো কোন বয়স থেকে? আমি কিন্তু অনেক কিছু জেনে বলছি। রান্নাটা কি বলতো, মানে আমার মায়ের এক বান্ধবী আছে, বুনু কাকিমা। সে প্রায় ওরকম 3:30-4টের সময় একটা মায়ের কাছে আসতো, এখনো আসে, একটা আড্ডা হয় আর কি। এবারে মা আসলে মা বলতো, কিছু একটু বানা। তখন আমি ছোটই, কিন্তু 7, 8, 9 এরকম। এবার আমি কি করতাম, দেখি আজকে কিছু একটা বানাই, করে আমি মানে কি বলে এক্সপেরিমেন্টাল কিছু একটা বানাতাম। মানে খিচুড়ির বড়া, হ্যাঁ খিচুড়ি, মানে ধরো লেফট ওভার খিচুড়ি আছে, হ্যাঁ, সেটাতে একটু পেঁয়াজ দিলে, একটু রসুন দিতে চাইলে একটু রসুন দিলে, হ্যাঁ একটু আরও অন্যান্য মশলা দিলে, একটা আলু সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিলে, করে ডিম একটা দিয়ে দিলে, নিয়ে ওটা একটা গোল্লা গোল্লা মতন হলো, নিয়ে ওটা একটু ব্রেড ক্রাম্পে একটু জড়িয়ে ভেজে দাও। হ্যাঁ মানে এই সব করতাম। তো তারপর চিজ অমলেট বা এরকম, মানে প্রচুর হুম। কিছু। আমি নিজে স্যান্ডউইচ খেতে অসম্ভব ভালোবাসি, মানে পাগলের মতো স্যান্ডউইচ খেতে ভালোবাসি।
তো সেই থেকে একটা রান্না আমার ভাল লাগতো এবং তখন সানন্দাতে রান্না বেরোতো, এখনো বেরোয়। তো আমি কি করতাম, ওই রান্নার পাতাগুলো কেটে কেটে রেখে দিতাম। বাহ, কেটে তার বই আছে আমার, সেটা আমি বাঁধিয়েছি। হ্যাঁ, কি সুইট। হ্যাঁ, সেই বাঁধানো বই আমার কাছে এখনো আছে। হুম তো সেটা ছিল। পরবর্তীকালে আমি যখন কলকাতায় আসি পিজিতে কাজের কারণে, হুম হুম আমি বাবাকে বলেছিলাম আমার একটাই ইয়ে যে আমি কিন্তু নিজে রান্না করে খাবো। আমি ওই ওই মানে গঙ্গামণি ডাল আর কাঁকরমণি চাল খেতে পারবো না। তো সেইটা থেকে আমি কিছু একটা রেঁধে নিতাম। তখন কিন্তু আমাদের 14 ঘন্টার শ্যুট আরম্ভ হয়নি। আরম্ভ হয়নি। তখন বাবা, কিন্তু খুব চাপ ছিল। 24x7। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি রান্নাটা করতাম। মানে কিছু মানে একটা রান্না করে টিফিনটাও নিয়ে যেতিস? হ্যাঁ, হ্যাঁ, আমি লাঞ্চ অলওয়েজ ক্যারি করি। মানে ১ম দিকে এখনো করিস? টিল ডেট। হ্যাঁ। হ্যাঁ, মানে না, আমি এটা জানি, আপনাদের জন্য এটা বললাম। ও কিন্তু সত্যিকারের ইউনিটের খাবার খায় না। না, না। তো সেই কারণে ১ম দিকে মা বানিয়ে দিত। তো যখন কলকাতা চন্দননগর থেকে যাতায়াত করতাম। পরে যখন আমি পিজিতে, তখন কিন্তু হয়তো একই রকমের আমি একটা চিকেনের প্রিপারেশন বানাতাম আর একটা মাছের, সবজি দিয়ে। যেটা ওয়ান পট মিল হতো। আর একটু হুম ভাত হুম নিতাম। হুম। দুপুরে এই মাছটা খেতাম, রাত্রে এসে চিকেনটা চিকেন, খেতাম। হ্যাঁ। মানে এটা হতো। পরে যখন বিয়ে হয় আমার, আমার শাশুড়ি মা মানে অনবদ্য একজন রাঁধুনি। মানে তিনি মারা গেছেন, তাকিয়ে লাভ নেই। মানে উনার খাওয়া রান্না, হাতের রান্না খেতে খাওয়া, মানে উনি মানে কি যে এরকম করে কি এটা করতেন, মানে হুম। সেটা যে না খেয়েছে সে জানে না আর কি। তো আমি সেখান থেকে একটু 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 করে দেখে 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 দেখে, আর আমার যেহেতু রান্না করতে ভালো লাগে, আমার কাছে স্ট্রেস বাস্টার রান্না করাটা। হুম হুম। হ্যাঁ, সেটা তো রান্নাটা দেখেও বোঝা যায়। আমার ভাল লাগে। আর আমার বর খেতে ভালোবাসে। হুম। আমি যদি এক্সপেরিমেন্টাল কিছু করি, তাহলে ও সেটা হ্যাঁ, খাবে। জামাই খায়, হ্যাঁ। ও খাবে সেটা। হুম হুম ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। হুম। যেহেতু আমরা প্রচন্ড খেতে ভালোবাসি, চেনা জানা মেনু নাকি একটা উম, এমন কোনো একটা পার্টিকুলার কুইজিন যেটা হয়তো আগে কোনোদিনই খাইনি বা নতুন লঞ্চ হয়েছে হয়তো কলকাতায়, বিদেশি কোনো কুইজিন, হ্যাঁ। কোনটা? না, নতুন যদি জিনিসকে আমি বাড়িতে থাকি, না আচ্ছা, রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টে গেলে একদম অচেনা কোনো cuisine। Good. কেন চেনা মেনু? আমি রেস্টুরেন্টে গিয়ে কেন তোমার কি বলে ওটাকে, আলু পোস্ত, ডাল, পুঁই শাক এসব খেতে যাবো? আমি রেস্টুরেন্টে খাবো তখনই যখন সেটা একটা অচেনা, যেটা আমি বাড়িতে বানাতে পারবো তাহলে না। আফগানি ফুডের কোনো একটা হ্যাঁ, জায়গায় ঢুকে ডেফিনিটলি। এসেছি, মানে বা টার্কিশ ফুডে হ্যাঁ, চলে। নিশ্চয়ই। হ্যাঁ, মানে আমি বেড়াতে যাই যখন, তখন কিন্তু আমি ভাত, ডাল, মাছ খুঁজি না। আমি আর সুমিত দুজনেই ওখানে কি খাবার আছে সেইটা খাবো। ডেফিনিটলি। আমি রেস্টুরেন্টে গিয়ে শুক্তো, মাছের ঝোল, পাতলা বেগুন দিয়ে পার্শে আমি খাবো না। আমি ওকে, অফবিট কোনো খাবো। অফবিট না। হ্যাঁ, অ্যাবসলিউটলি বুঝে গেলাম। আচ্ছা, এবার আর একটা জিনিস, খুব তোর কাছের মানুষকে নিয়ে অবসর একটা ডেট সময় পেয়েছিস, ডেটে যাচ্ছিস, হুম। জাস্ট তুই আর সুমিত সোজা গাড়ি নিয়ে একটা কোথাও অজানা অচেনা রুট, অজানা অচেনা কোনো রেস্টুরেন্টে খেয়ে বা কোনো একটা হোটেলে থেকে সেই জায়গাটাকে ভ্রমণ করে চলে আসা, নাকি একটা চেনা জানা, আহ, সেটা যে কোনো জায়গায় হলো, বা একটা এমনি হয়তো পুরী বা শিলং বা গোয়া এরকম বেড়াতে যাওয়া? না, সেটা সময়ের উপর ডিপেন্ড করছে। সময় ধরা আছে, সেটা 7 দিন হোক, 2 দিন হোক, তাহলে পয়সার উপর ডিপেন্ড করছে। সেটাও ধরা আছে। সেটাও ধরো আছে। হ্যাঁ, আমি তাহলে তোকে দূরে বেড়াতে যাবো। দূরে, যে আমি কি বলছি, দূরে বা ইসেরা চেনা জানা জায়গা নাকি ওখানে অজানা অচেনা জায়গা, যেখানে ধর লং ড্রাইভে হয়তো গিয়ে চলে গেলি, হয়তো লাগলো 1.5 দিন লাগছে, মাঝখানে আবার একটা স্টপ, না, ১.৫ দিন ধরে আমি ড্রাইভ করতে আমার বা ঠিক আছে ড্রাইভ করতে হলো না, কমপ্লিটলি একটা অজানা রুট, অফবিট জায়গা। চিনিস না জায়গাটাকে হয়তো ধর, মানে ধর যাচ্ছিস, এমন ভাবলি অরুণাচল প্রদেশের কোনো একটা এমন জায়গা, বা মণিপুরের একটা এমন জায়গা, বা ধর অনেক কিছু আনএক্সপ্লোর্ড জায়গা থাকে। মানে আমি বোঝাতে পারছি তো, আমি বলতে চাইছি যে এটা কমপ্লিটলি আনএক্সপ্লোর্ড জায়গা নাকি চেনা জায়গাতে আবার ফিরে যাওয়া। ডিপেন্ডস।
মানে আমি আর সুমিত এটাতেই বিশ্বাসী যে এমন বেড়াতে যাব, এমন কোনো জায়গায় যাব না যেখানে গিয়ে আমরা কোথাও বিপদে পড়তে পারি বা কিছু একটা। এটা কোনোদিন বিপদে পড়লি না সেরকম। আমি আফগানিস্তান বলছি না যেতে, কিন্তু আফগানিস্তান খুব আফগানিস্তান খুব সুন্দর, খুব আমি সুবিধে হয়ে শুনেছি, গেছে এখন, খুব কিন্তু সুবিধা। মানে মানে হ্যাঁ, যেতেই ইন্ডিয়ানদের পারি, জন্য। না যাওয়ার কিছু নেই। আচ্ছা, শর্ট ইভিনিং ডেটে লং ড্রাইভ নাকি ক্যান্ডেল ডিনার লং সুমিতের ড্রাইভ, সাথে? লং ড্রাইভ করে ক্যান্ডেল লাইট ডিনার। এই না, এই আমি জানতাম খাবারে তুই ফিরে আসবি। হ্যাঁ, তো অপশন একটা না লং, মানে দূরে গিয়ে কোথাও একটা খেয়ে চলে, না আসলে লং ড্রাইভটাই বেটার, কারণ সুমিত না বাইরের খাবার খেতে পছন্দ করে না। তোর হাতের খাবার খেতে ও ভালো একটু পছন্দ। বাড়ির খাবারই Absolutely. ভালোবাসে, সুতরাং তাহলে তো লং ড্রাইভ। আমি যদি বলি চলো একটু রেস্টুরেন্টে, একটু মাটন আনি না, মাংসটা একটু কর, মানে ওর হচ্ছে আর সঙ্গে এটা। সঙ্গে তুইও তো হ্যাঁ, আমরা এবার খেতে আমারও তো ভালোবাসি। কখনো কখনো ইচ্ছা করে একটু বাইরে গিয়ে অন্য লোক সার্ভ করবে, অন্য লোক, সেটাও ঠিক। সেটা ভাল লাগে। তো ওই জন্য তো তার থেকে লং ড্রাইভটা বেটার। আমি একটু বাড়িতে একটু, মানে ওকে যদি আলু সেদ্ধ ভাত করে দিই তাতেও রাজি আছে, তাতেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার তোকে একটু পাকে ফেলি, হ্যাঁ। একটু মজা করে পাকে ফেলি। অবসর সন্ধে দুটো টিকিট দিয়ে গেছেন একজন, থিয়েটার না সিনেমা? সেটা কি সিনেমাটা, কি নাটক? দুটোই তোর তোর খুব পছন্দের। একটাতে সুমিত যাবে, একটাতে আমি যাব। সুমিত কাজ করছে, প্রচন্ড ব্যস্ত, তো দুটো টিকিট নিয়ে আমি কি করব? যে কোনো একটা তুমি পাবে। দুটোই নেব, ও, আমাকে বিরিয়ানি না তাহলে একটা খাই। ভালো নাটকই দেখবো, সিনেমাটা পরে দেখে নিতে পারবো। একে না কথায় হারানো খুব মুশকিল। শেষ প্রশ্ন, একটু বিতর্কিত হতে পারে। এই প্রশ্নটা আমি এখন, যারাই অভিনেতা অভিনেত্রী আমার এই পডকাস্টে আসেন তাদেরকে মোটামুটি কিছু না কিছু ভাবে ছুঁয়ে যেতে চাই। আমি বেশি কিছু বলবো না, খুব অল্প শব্দতে তুই হ্যাঁ কি না তো উত্তর দিয়ে দিতে পারিস, কারণ এটা সত্যি বিতর্কিত। কারণ আমরা কাজ করতে গিয়ে দেখেছি এখন একটা প্রবণতা আছে সোশ্যাল মিডিয়াতে, যাদের প্রচুর ফলোয়ার্স তাদেরকে অভিনয় জগতে টানা হচ্ছে। আমি কিন্তু একবারও বলছি না যে যারা অভিনয় প্রশিক্ষণ না নিয়ে অভিনয় করতে এসেছেন তাদের মধ্যেও কিন্তু বেশ কিছু লোক ভালো কাজ করছেন, আর অসম্ভব ভালো অভিনয় আসলে করছেন। অভিনয়টা তো ভেতরে থাকতে হ্যাঁ। হয়। মানে যেমন আমি বারবার করে বলি, আমার কাছে অভিনয়টা একটা অনুভূতি, একটা আবেগ, হ্যাঁ, একটা অবজারভেশন। আসলে ওয়ার্কশপ করলে কি ব্যাপারটাতে পালিশ হয়। হ্যাঁ, যেটা হয় মেথডস, হুম, হুম। মানে যাই হোক, এবার সেটা নিয়েই তো, যাকে সেটা হ্যাঁ ওগুলো ছাড়, ওটা নিয়ে আমরা এখানে না কথা বলাই ভালো। তো এরকম লোক নাকি মোটামুটি একটু চেনা জানা, অভিনয় করে এসেছেন বা শিখে এসেছেন, বা থিয়েটার শিখে তো আসা যে কেউই শিখতে পারে না, মানে আমি আমার মতো অজ্ঞরা, আমি তো, তোরা সব বড় বড়, থিয়েটার মানে অভিনয়টা বা তো লং থিয়েটার টার্ম। লং টার্ম প্রসেস, বা থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছেন, যারা অভিনয় করছেন, সেরকম ব্যক্তির সঙ্গে কোনটাতে কমফোর্টেবল বেশি হয়? বিষয়টা হচ্ছে তোমার চরিত্রটা তোমার গ্রিপে আছে কিনা। একটা একটা পার্টিকুলার সময় দিন, ম্যাটার করতো, জানো তো। একটা পার্টিকুলার দিন হয়তো ওনার সাথে গোটা দিনটা শেয়ার করতে হচ্ছে, মানে একটা 25 মিনিটের স্লটের মধ্যে 15 মিনিট নিয়ে আছে। হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ, হয়তো। হ্যাঁ, হ্যাঁ। না তাতে কি, মানে একটা সময় না, মানে অসুবিধা হতো যে এখন আর সেটা হয় না। না না না, সে তো অসুবিধা হয় না অন্য জিনিস, কিন্তু বারবার যদি এনজি যায় যাবে, কি আর হবে। এখনকার এখন যারা, এখন কেন, মানে আগে যারা ছিলেন তারাও, ওরা না বুঝে যান, মানে মনিটরি তো বুঝে যান যে কে কতটা কত দূর। কত দূর, সেইভাবেই কম্পোজিশন করেন। মানে যদি ধরো আমি সিনিয়র, যে এসছে সে একেবারেই নতুন বা তার ফলোয়ার্স বেশি, হোয়াট এভার, ওই মনিটরেই বুঝে যান তারা কার কি কতটা দম। তো সেই অনুযায়ী কি বলে ওটাকে, কম্পোজিশন করে বাকিটা ক্লোজ হয়ে গেল। একদম টেকনিক্যালি খেলে দিবি। হ্যাঁ। আচ্ছা, আমরা যদি এটা বলি যে তোর চয়েসটা কি হতো, মানে প্রশিক্ষণ জানা লোকেদের সঙ্গে যদি তোর চয়েস থাকতো, মোটামুটি প্রশিক্ষণ জানা লোকের সঙ্গে করা, নাকি যার ফলোয়ার্স না হয়তো অবভিয়াসলি যে
যিনি শিখেছেন বা যিনি, কারণ আমারও তো তার থেকে শেখার আছে। আমিও তো তাকে মানে তার সাথে যখন আমি কাজটা করব অঞ্জনদা, তখন তো আমিও শিখবো, তাই না? মানে আমি যখন সুবর্ণলতা করেছি তখন তো আমি নতুন হ্যাঁ, নতুন আমি কাকে পেয়েছি? সাবুদিকে, সাবিত্রী চট্টোপাধ্যায়কে, একদম। অনন্যা চ্যাটার্জিকে আমি দেখে শিখেছি। না, না, এবং মামুনির কাছ থেকে অসম্ভব হ্যাঁ একটা মানে বিশ্বাস করো, আমি যখন এখন ফিরে তাকাই, মানে এখনো তো সুবর্ণলতার প্রচুর ক্লিপিংস, প্রচুর এপিসোডস ইউটিউবে পাওয়া যায়, আমি বুঝি যে, বা আমি যখন এতগুলো দিন অভিনয় করে ফেলেছি, আমি বুঝি যে তখন ওটা কী ছিল। এটা খুব মানে এখনকার অভিজ্ঞতা দিয়ে আমি তখনটা বুঝতে পারি, মানে ওনাদের দেখেও তো শেখার। মানে সীমারেখা যখন করেছি তখন মামুনি, ধরেন ইন্দ্রাণী হালদারকে পেয়েছি। হুম 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 হ্যাঁ মানে আমি যদি টেলিভিশন ধরি, আমি থিয়েটার ধরছি না, তো এদের সাথে অভিনয় করাটা ডেফিনেটলি বড় পাওয়া ছিল। বড় পাওয়া। মানে মানে হয়তো আমি অভিনয় করছি না, ফ্লোরে বসে আছি, উনি ক্লোজ দিচ্ছেন বা কিছু একটা, মানে দেখতাম সেটা চুপচাপ করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অবভিয়াসলি মানে অবশ্যই একজন মানে ট্রেন্ড অভিনেতা বা একজন আমি কি বলবো, ট্রেন্ড বা অভিজ্ঞতা সম্পন্ন অভিনেতা, ডেফিনেটলি কেন ফলোয়ার্সে কেন যাবো আর কি? না, যেমন এখন আমারও এখনো মনে হয় আমার নিশ্চয়ই এটা আমি তোরও বোঝায়। ফলোয়ার্সের সাথে রিল বানিয়ে নেবো একটা, হ্যাঁ। সেইটা আবার ওদের থেকে শেখাই, এইসব জানি হ্যাঁ, না তো হ্যাঁ, ওটা কিন্তু মারাত্মক ভাবে যে কিভাবে করতে হয়, কিভাবে কি ক্যামেরার করতে জল হয়, হ্যানো এই ত্যানো। ওই সেই, ও এটা পারি বাবা! না। আমি চেষ্টা করি একটু আধটু, খুব একটা ভালো পারি না। একদম, ও একদম। কিন্তু আমি আবার ওদের থেকে ওইটা শিখি। ভীষণভাবে শেখা হ্যাঁ, যায় কিন্তু। ওদের এটা থেকেও কিন্তু যে কিছু শেখার না, নেই তা শেখার না। তো অনেক কিছু আছে। ডেফিনেটলি। যেমন ধর, এটা তো নিশ্চয়ই এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। যেমন ধর, এটা হয় আমাদের সবারই। আমার তো এখনো হয়। আমি যখন এখন ধর একটু ফিরে তাকাই, হয়তো আজ থেকে ৫ বছর বা ৯ বছর আগের কোনো কাজ, ইস! এখন যদি করতাম না হয়তো অনেকটা হ্যাঁ, ভালো অন্যরকম হতো। করতাম। এ মা! কিরকম করেছি। হ্যাঁ, হ্যাঁ, নিজের মাঝে, মাঝে লজ্জা লাগে দেখি না। হ্যাঁ, 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 সেটা হয়। তো না, অনেকের কাছে অনেক কিছু শিখেছি। অনেক দিগ্গজ লোক। যাক, তুই ওই রাউন্ডটা তো খুব ভালোই খেললি। এবার যেটা আজ থেকে ১০ বছর পর সঞ্জিতা নিজেকে কোথায় দেখতে চায়? নিজের বাড়িতে শুয়ে আরামসে বই পড়ছি অ্যান্ড ভালো সিনেমা দেখছি বা কিছু একটা। কি সুইট! হ্যাঁ, আমার মানে কিভাবে দেখবো নিজেকে? না, তুই কোথায় নিজেকে দেখতে চাস বাবা? সেরকম বিরাট কিছু চাহিদা, বিশাল কিছু নেই। আমি বছরে ১ বার ২ বার একটু বেড়াতে যেতে চাই। মানুষের সুন্দর। মনে যেন থেকে যেতে চাই, একটু থাকি। কত মানুষ মনে রাখবে? করি তো তাহলে ওই মনে রাখা না, মানে আপাতত যাতে একটুখানি চায় দেখতে, তাদের কাজটা না, হোক। কাজের থেকে বড় কথা এমনি মানুষ হিসেবে মনে রাখলে বেটার সেটা। গুড। মানে আ হ্যাঁ, দেখলে হেসে কথা বলতো। দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর মি আর কি। টেলিভিশনে দেখছে, ভালো কাজ করেছে বা মন্দ কাজ করেছে, কারোর পছন্দ অপছন্দ হতেই পারে। কিন্তু ১০ বছর পর আমি রিল্যাক্স করে যেন বাড়িতে থাকতে পারি। হ্যাঁ, মানে একটু ভালো বই পড়লাম বা সিনেমা দেখছি, তখনও যেন একটু রান্না করতে পারি, একটু বাহ! বেড়াতে পারি, নিজের মতো করে যেন থাকতে পারি। দ্যাটস ইট। মানে বিরাট মানে অস্কার-ফস্কার তো নো। সেরকম করে এটলিস্ট যেন আয়নার সামনে নিজেকে তখনও দাঁড়াতে দাঁড়াতে পারি, দাঁড়িয়ে নিজের চোখের সঙ্গে চোখটা মেলাতে কথা পারি। বলতে পারি, হুম, রাস্তা হুম। দিয়ে গেলে দুটো মানুষ তখনও যেন হেসে আমি কথা বলতে পারি। এখন যেমন বলি আমি, আ এটা হলেই হবে আর কি। না, মানে তুই বরাবরই খুব সিম্পল। তুই সবার সাথে এত সুন্দর করে মিশিস। তুই যে জায়গায় পৌঁছেছিস ভালো কাটে। প্রচুর, প্রচুর আমাদের এরকম ভালো কাজ উপহার দিয়ে যা। প্রচুর, প্রচুর তোকে দেখি। সবাই শিখুক। কিন্তু শেষ করার আগে একটাই জিনিস চাই জিজ্ঞেস করতে, মানে সবাইকেই করি। নতুন প্রজন্মের জন্য কিছু বার্তা, যারা অভিনেতা অভিনেত্রী হতে আসছেন। ধৈর্য ধরতে হবে। হুড়োতাবাড়ি করো না। মানে অ্যাকচুয়ালি হুড়োহুড়ি করে, মানে আমি একটা উদাহরণ দিই। ধরো বাড়ির চাবিটা তুমি খুঁজে পাচ্ছ না। সেটা যদি যত তুমি তাড়াহুড়ো করে খুঁজবে, তুমি কিন্তু পাবে না সেটা। আরো বেশি গুলিয়ে যাবে। বালিশের তলায় না, খাটের তলায় না, কোথায় না কোথায় এটা হবে। কিন্তু তুমি ঠান্ডা মাথায় ভেবে করো, তাহলে কিন্তু চট করে পাবে। হয়তো একটু বেশি সময় লাগতে পারে। কিন্তু আমি বলব ঠান্ডা মাথায় আর কাজটাকে ভালোবাসো, কাজটা একটু শেখার চেষ্টা করো। শেখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট।
ভীষণ, মানে আমরা হয়তো অনেক সময় দেখি ওই তো রাস্তা দিয়ে যাচ্ছিল, ওকে মনে হয়েছে নায়িকা করবে, নিয়ে চলে এসে এই তো নায়িকা হয়ে গেছে। কিন্তু তার পেছনে ডিরেক্টর, তার যিনি ক্যামেরা পার্সন, সেই প্রোডাকশন হাউসে হয়তো তার জন্য একজন কাউকে রেখে দিয়েছে ওয়ার্কশপ করানো, এইটা তো আর ফোরফ্রন্টে আসে না। সুতরাং আর তারপরে শিখতে, সে দিনরাত যে খাটনিটা খাটছে, হ্যাঁ ইন বিটুইন শটস যখন ঘরের হ্যাঁ মধ্যে থাকছে, তাকে যে কি রগড়ানো হচ্ছে, এক্স্যাক্টলি, মানে এইটা মানে আমি সেগুলো বলবো দেখে না কেউ। টেলিভিশনে যদি এবং আরেকটা কথা মাথায় অবশ্যই রাখো যে এটা কিন্তু ভীষণ ইনসিকিওর একটা জব। আজ আছে কাল কাল নেই। নেই। হ্যাঁ, তুমি আজকে হতে পারে মান্থলি 1 লাখ টাকা রোজগার করলে, পরের মাসে জিরো জিরো। হতেই আর সেটা পারে। বেশ কিছু মাস ধরে হয়তো হতে পারে চললো, তোমাকে কিন্তু এই 1 লাখ টাকা দিয়ে আগামী 6 মাস চালাতে হবে, এটা মাথায় মাথায় রেখে রেখে চলো। আসতে হবে। হ্যাঁ, হয়তো তোমার 6 মাস কাজটা আছে, তুমি আজকে 1 লাখ টাকা, কালকে 25,000, পরের মাসে হয়তো 10,000, তারপরের মাসে 2 লাখ হতেই পারে, কিন্তু আবার নাও হতে নাও পারে। হতে পারে। ইটস আ ভেরি ইনসিকিউর জব। সেইটা মাথায় রেখে খুব ঠান্ডা মাথায়, খুব আমি বলবো খুব শান্তভাবে প্রথম কাজটা শেখার চেষ্টা করো। সিনিয়ররা কি করছেন সেটা দেখে বোঝার চেষ্টা করো। পুরোনো কাজ দেখো, হ্যাঁ, আমাদের বাংলার ছবি, পুরোনো বাংলার ছবি, উত্তম কুমারের ছবি ওরে, দেখো, ছবি বিশ্বাস দেখো, উচ্চারণ শেখো বাংলা। ওটা তো হ্যাঁ, ভীষণ 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 ইম্পর্টেন্ট। ভীষণ দরকার। আমি বাংলা পড়তে পারি না, বাংলা লিখতে পারি না, বাংলা বুঝতে পারি, ঠস করে চল মারে। হ্যাঁ, ওই তো ছিল না কবিতাটা, আমার ছেলের হ্যাঁ ঠিক, বাংলাটা বাংলাটা ঠিক সে আসে আসে না, না। আসে না। That অবাক is- লাগে কিন্তু, হ্যাঁ, খুব খারাপ, মানে খুব খারাপ। লজ্জা হয় মাঝে মাঝে। আর একটা না, খুব খুব কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস। তুমি তো আমাকে কন্ট্রোভার্সি না 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 না, দাও। কন্ট্রোভার্সিয়াল, এটা কি জানিস কেন বলছি, তোর সঙ্গে বা এটা আমি কথোপকথন করতে পারি একটাই কারণের জন্য, তোর সঙ্গে এতটাই সুন্দর একটা আমার মধুর সম্পর্ক, আর তুই আমার ছোট বোনের মতো, সবার সঙ্গে এগুলো করা যায় না। তো একটা জিনিস তুই নিশ্চয়ই বুঝবি যে এখন কিন্তু এই মহিলারা অনেকেই ভাবেন শর্টকাট টু সাকসেস, মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস? সাকসেসের কোনো শর্টকাট প্রসেস, এই যে লোকেরা ভাবে না, কি করে ভাবে বলতো? এটা আমি ভাবি না, কি করে বলবো বলো তো, তারা কি করে ভাবে? তাও ঠিক কথা বলেছিস। আমি তো ভাবি না। আর কিন্তু মজার জিনিস লোকেরা বোঝেন না, তারা কিন্তু এলে পারেও খুব ক্ষণস্থায়ী, হ্যাঁ, হয়তো একটা প্রজেক্ট বা দুটো। আসলে কি বলো তো, তোমাকে কাজটা আলটিমেটলি দিনের শেষে জানতেই হবে, দর্শক যদি নিতে হয়, দর্শকের মনটাকে তোমাকে জয় করতেই হবে। জয় করতেই হবে। দর্শক তোমাকে বোকা নয়, কাজটা জানতেই হবে, একদম। মাস্ট। এটার কোনো বিকল্প নেই। এবার তুমি যা ইচ্ছা করো, এবার তুমি কি করছো না করছো, দ্যাটস আপ টু ইউ, কিন্তু কাজটা তোমাকে জানতেই হবে। মানে সেটা যে কোনো কাজ, তুমি গান গাইছো না অভিনয় করছো না পেন্টিং করছো নাকি, আবার এটাও হয় যে তুমি কাজটা হয়তো খুব ভালো জানো, তা সত্ত্বেও তুমি পেলে না পেলে না। সেই সুযোগ, তোমার সেটাও আছে, হ্যাঁ, সেটাও যে হয়। নেই। আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, প্রচুর প্রচুর আছে। আমাদের ইন্ডাস্ট্রি কেন, অন্যান্য সব জায়গাতে, ইন্ডাস্ট্রিতে সব সমস্ত, জায়গাতে, মানে সব বম্বে জায়গাতে। ইন্ডাস্ট্রিতেও আছে, মানে শুধু আমি মানে অভিনয় ছাড়াও অন্যান্য সমস্ত সেক্টরে জায়গায়। এটা আছে, সমস্ত জায়গায়। এবং ওইটা ভেবে তো কিছু করার নেই। তা দেখলেন তো, আজকে আমরা একটি আড্ডাই মারলাম, আর বোনের সঙ্গে আড্ডা মেরে আমার নিজেরও খুব ভালো লাগলো। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, আমার চ্যানেলটা হ্যালো অঞ্জনটা দেখতে থাকবেন। নমস্কার, আগামী সপ্তাহে আবার মিট করছি। নমস্কার।